কোডিং করব আর কি। কোডিংয়ে কিছু ছোট ছোট বিষয়গুলো দেখার চেষ্টা করব। হাবিব এখানে চলে আসেন, দুজনকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, দুজন এক জায়গায় বসলে আমার মনে হয় ভালো। হাবিব মাঝে বসলো, দুজন দুই পাশে বসলো, এরকম করেন তো। অথবা এখানেই বসেন, আপনি এখানেই বসেন, দুজনকে দেখাতে পারবেন। কোথাও আটকে গেলে ওর হেল্প নেবেন, ঠিক আছে? কোড করার জন্য আমরা একটা এডিটর, এই যে নেটবিনস আইডিই, ঠিক আছে, নেটবিনস আইডিই একটা এডিটর আমরা ইয়ে করবো আর কি। HTML এর কোডিং এর জন্য আমরা কাজ করবো না। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর জন্য ফ্রন্ট এন্ডে কাজ করে। বাট গতদিন আমি বারবার বলছিলাম যে জাভাস্ক্রিপ্টের জন্য, সরি, এসইওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? HTML, তাই না? HTML সবচেয়ে ইম্পর্টেন্ট। আর HTML দিয়ে যদি আমাদের কাজ করতে হয়, HTML এ কোডিং করাটা আমাদের কিছুটা শিখতে হবে। কোথায় কোন জায়গাতে আমাদের কোন কোডগুলো লিখতে হবে সেটা আমাদের কিন্তু জানতে হবে, তাই না? সো আজকে আমরা HTML দিয়ে যদি কোড লিখতে কিছুটা শিখি, সেক্ষেত্রে যে জায়গাটুকু এসইওর জন্য প্রয়োজন সেই অংশটুকুই শুধু আমরা শিখবো, রাইট? HTML যদি আলাদা করে শিখতে হয় 10টা 12টা ক্লাস চলে যাবে। ভালো রেসপন্সিভ ডিজাইন করতে গেলে আপনাকে আরও 15-20টা ক্লাস দিতে হবে, বুঝা যাচ্ছে? বাট আমরা যখন এসইও ইঞ্জিনিয়ার বা এসইওতে কাজ করছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কাজ করছি, যে যে জায়গাগুলো আমাদের দরকার সেই জায়গাগুলোই আমরা শিখব। HTML-টা ভালো করে শিখে রাখা একজন এসইও ইঞ্জিনিয়ারের জন্য ভালো, ঠিক আছে? HTML-টা ভালো করে শিখে রাখা একজন এসইও ইঞ্জিনিয়ারের জন্য ভালো। সে যেন এরর ফিক্স করতে পারে, ওই লেভেলের HTML তাকে শিখতে হয়। মানে আপনি যখন এসইও শিখছেন, তার সাথে রিলেটেড কি? HTML। সো HTML-টা আমাকে ভালো মতো শিখে নেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাট HTML পুরোপুরি না শিখেও এসইওর কাজ করা যায়, এবং আমরা কিভাবে সেটা করতে পারি সেটা আজকে পরবর্তী 2টা ক্লাস, আজকে সহ আরেকটা ক্লাসে HTML নিয়ে যে যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করব, বোঝা যাচ্ছে? আর যেরকম ওয়ার্ডে কোনো কিছু লিখতে গেলে মাইক্রোসফট অফিসে ওয়ার্ড ফাইল খুলে নিয়ে কাজ করতে হয় না, এবং ওখানে কাজ করতে গিয়ে অনেক হেল্প পান আপনারা ওয়ার্ডের। ঠিক তেমন আমি যখন কোনো কোড লিখতে যাব, কোড লেখার জন্য কিছু এডিটর আছে যার খুব দরকার, লাইক ড্রিমওয়েভার, নেটবিনস, এক্লিপস, জেন স্টুডিও, এক্লিপস, হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস। এখানে কোড লেখার জন্য ভালো। নোটপ্যাড প্লাস প্লাস হিন্টস দেয় না, বাট এই এডিটরগুলো আমাকে লিখতে গিয়ে হিন্টস দেয়। যেরকম ওয়ার্ডে কি আমি যদি স্পেলিং মিস্টেক করি, সে ঠিক করার জন্য আমাকে হিন্টস দেয়, তাই না? অটো ফরম্যাট করা যায়, সব কিছু কিন্তু ওখানে এডিটরের মাধ্যমে করা যায়। এখানে তেমন আমি যখন কোড লিখতে যাব আমাকে হেল্প করবে, কোড মিস্টেক করলে আমাকে এরর দেখাবে, এ ধরনের হেল্প করার জন্য এডিটর আছে। আমরা আমরা একটা খুব স্মার্ট একটা এডিটর এখানে ইউজ করছি, যেটা সফটওয়্যার ফার্মগুলোতে প্রোগ্রামিংয়ের জন্য ইউজ হয়। সে ধরনের এডিটরেই আমরা ছোট কাজটা করা শিখবো আর কি। এখানে সব কিছুই করা হয় প্রজেক্ট আকারে, ওকে? আর আমরা যদি এখানে প্রজেক্ট আকারে কাজটা করতে চাই, হুম হুম
আচ্ছা, আমরা নেটবিনস রান করিয়েছি। এখানে একটা প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করব এসইও 2 নামে। সো আমি আমার মেশিনে মিক্স ড্রাইভ আমি এসইও ব্যাস 12 নামে একটা ফোল্ডার লিখছি। এই ব্যাস 12কেই আমরা নেটবিনসের সঙ্গে অ্যাড করব, ঠিক আছে? সো আমি প্লাস সাইনটা প্রেস করছি ফার্স্ট। এটা ভিডিওতেও থাকলো যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই নেটবিনসটা দুইজনকে দিয়ে দেবেন আজকে, জেডিকে সহ। ওকে, সো আমি এখানে HTML5 অ্যাপ্লিকেশন তৈরি করছি। HTML5 অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নিলাম, নেক্সট। ব্রাউজ করে আমি ওই ফোল্ডারটাকে দেখিয়ে দিব। ওয়ার্ক ড্রাইভ, এসইও ব্যাস 12 সিলেক্ট করে ওপেন করছি। কপি করে এখান থেকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার ফিনিশ করে দিচ্ছি। তো যেটা দেখতে পাবো যে ফোল্ডারের ভেতরে আবার এসইও ব্যাস 12 নামে আরেকটা ফোল্ডার হয়েছে। ফোল্ডারের মধ্যে আরো 3টা ফোল্ডার এখনো ক্রিয়েট হয় না, এই প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট হলে ওখানে পাবলিক নামে একটা ফোল্ডার চলে আসবে এবং একটা HTML ফাইল জেনারেট হবে। এই আজকে ঢোকানোর পরে প্রবলেমটা হয়েছে, সেটা আজকে একটা পেন ড্রাইভের পর থেকেই মেশিনের অবস্থা এরকম ভাইরাস ডিটেক্ট করেছে এবং ভাইরাসটা যে কী করলো আমি বুঝতে পারছি না। যেটা আপডেট আছে কিনা একটু দেখি। এই একটা ক্রিয়েট হয়েছে প্রজেক্ট, ঠিক আছে? এবং আমাদের প্রজেক্টের ফোল্ডারটা কোথায় দেখাচ্ছে? এসইও ব্যাচ 12 কোথায় গেল? এই যে এসইও ব্যাচ 12। তো এখানে সাইট রুটের মধ্যে দেখেন index.html নামে একটা ফাইল এসেছে। সো HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লায়েন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সফটওয়্যারগুলো যখন তৈরি করা হয়, সফটওয়্যারগুলোর ক্লায়েন্ট এন্ডটা, এই যে আমাদের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, সবই HTML দিয়ে করা। আর সুন্দর লুকটা এনে দিয়েছে কে? CSS। দ্যাট কেস এখানে কোনো একটা পেজ নিয়ে যখন কাজ করতে যাবেন, আমি গতদিন কয়েকটা বিষয়ে খুব ফোকাস করেছিলাম। প্রথম বলেছিলাম কি, কন্টেন্ট লিখতে হবে।
কন্টেন্ট মূলত লিখতে হয় যে বডি আছে না এই জায়গাটাতে, রাইট? তারপরে দ্বিতীয়টা কি ছিল? টাইটেল। সো টাইটেল লিখতে হবে কোথায়? এই টাইটেল ট্যাগের মধ্যে, ঠিক আছে? তারপরে কি ছিল 3 নম্বর? হ্যাঁ, প্রথমটা ছিল হচ্ছে কন্টেন্ট, দ্বিতীয়টা ছিল কিওয়ার্ড, 3 নম্বর ছিল টাইটেল, তারপরে ছিল ইমেজ, তারপরে ছিল হেডার, দেন অ্যাঙ্কর। এগুলো নিয়ে কথা বলছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। দেখেন আমরা প্রজেক্টটা বানিয়েছি, যেটা আমি বলছিলাম যে আমাদের 6টা পয়েন্ট ছিল অন পেজ ফ্যাক্টরে। একটা ছিল কন্টেন্টগুলো লিখতে হবে এখানে। 2 নম্বর ছিল হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, ডেনসিটি। আপনারা ওই স্লাইডারটা বের করেন। 3 নম্বর কি ছিল? টাইটেল। 3 নম্বর ছিল হচ্ছে আমার টাইটেল। 4 নম্বর ছিল কি আমার মেটা অল টিমেজ, তাই না? 5 নম্বর কি ছিল? হেডার ট্যাগ। আর 6 নম্বর ছিল কি আমার অ্যাঙ্কর টেক্সট। সো এর মধ্যে আমরা প্রথমত এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটাতে আমাদের বডি কন্টেন্ট লিখতে হয়। নর্মালি বডি ট্যাগের মধ্যেই বডি কন্টেন্টগুলো থাকে। সো বডি কন্টেন্টকে যদি ঠিকঠাক মতো আমাকে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে লেখাটাকে সুন্দর করে গোছাতে হবে। ওয়ার্ডে যখন আমি গোছাবো, হেডার বানাবো, প্যারাগ্রাফ বানাবো, রাইট? হেডার তৈরি করব আর প্যারাগ্রাফ তৈরি করব। সো হেডার আর প্যারাগ্রাফ বানানোর জন্য আমি যদি মনে করেন হেডার বানানোর জন্য 6টা ট্যাগ আছে, H1 থেকে H6, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে H3। সো আমি যদি এটা দেখাই H1, আমার যদি মনে করেন হেডারের টাইটেলটা হয় আইটি ট্রেনিং, রাইট? সো এই পেজটাকে যদি আমরা রান করাতে চাই, কিভাবে রান করাতে পারি? এই যে এখানে একটা বাটন আছে না, যদি ক্লিক করি, ক্রমের ওয়েব স্টোরেজের মাধ্যমে যেতে পারি। গো টু ক্রম ওয়েব স্টোরেজ। গুগল ক্রম যদি ইনস্টল থাকে, গুগল ক্রমে আসে। এখানে বলে নেটবিনস কানেক্টর আপনাদের আসে, দেখেন তো আমি কোথায় ক্লিক করেছি? এই যে এখানে এই রান বাটনে প্রেস করেছি, ঠিক আছে? তারপর আরেকটা ডায়লগ আসছিল, সেখানে প্রেস করা হয়েছে। গুগল ক্রমে গিয়ে আমাকে এখানে দেখা যাচ্ছে, এখানে লোড করার পর নেটবিনস কানেক্টর এসেছে। একটু খেয়াল করেন, অ্যাড টু ক্রম, অ্যাড করে দিলাম, অ্যাড এক্সটেনশন। এই এক্সটেনশনটাও অ্যাড করে ফেললাম, একটু সময় নেবে। NetBeans connector has been added to Chrome, right? Has been added to Chrome. Now এখন যদি আমি নেটবিনসে যাই এবং আমি এখান থেকে আবার যদি ক্লিক করে যে রান বাটনটাতে প্রেস করি, এই যে নতুন করে রান হয়েছে, এখানে যাব,
কেটে দিই, নতুন করে রান করাই। রান এটা ক্রমের, এটা যদি রান না করে আমাদের সেকেন্ড আরেকটা পদ্ধতি আছে। কানেক্টরটা পাচ্ছে না, ক্লোজ করে রাখি, ভিন্নভাবে যাই। দেখেন এটা যেখানে আমরা প্রজেক্ট তৈরি করেছিলাম, এখানে পাবলিক HTML এর মধ্যে আপনারটা রান করেছে। আচ্ছা, আবার রান করাই, এখান থেকে রান করালাম। একটু সময় নিচ্ছে আর কি, পরবর্তীতে একবার রান হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর সময় নেবে না। কেটে আমি কিন্তু ক্রস করে দিয়েছি, তাই না? আমি ওকে বাটন প্রেস করি নাই। এই যে আমারটা কিন্তু আসছে, আমারটাও কিন্তু বলছে যে আইটি ট্রেনিং, এটা বড় করে লেখা দেখাচ্ছে না? আচ্ছা, আমি এটাকে একটু ছোট করি। আচ্ছা, এই পর্যন্ত এসেছে। এখন হেডার ট্যাগটা আমরা যদি বলি যে আমাদের হেডার ট্যাগ আছে 6টা, আমরা 5 নাম্বার আর 1 নাম্বার কিন্তু একসাথে দেখছি। হেডারের ইউজ আর কি কন্টেন্ট 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 বলা আছে না, সে বিষয়টা 4 5 6। H1টা সবচেয়ে বড় আর H6টা সবচেয়ে ছোট। সো আমি যদি কানেক্টরে যাই, দেখেন H1টা সবচেয়ে বড় আর H6টা সবচেয়ে ছোট। হেডার ট্যাগই আছে 6টা। না না, দিতে হবে না, আমরা চিনছি যে এরকম ট্যাগ কয়টা আছে, টোটাল 6টা। H1 দিয়ে সবচেয়ে বড় হেডার ক্রিয়েট হয় আর H6 দিয়ে সবচেয়ে ছোট হেডার ক্রিয়েট হয়। বাট আমি যখন কোনো SEO কন্টেন্ট লিখবো, স্ট্যান্ডার্ড কি H3 ইউজ করা, তার মানে এটাকে আমরা হেডার হিসেবে বেছে নেব। তো আমাদের প্র্যাকটিসটা কি হবে, আমরা যখন SEO কন্টেন্ট লিখতে যাব, হেডার যখন লিখবো তখন H3 দিয়ে লিখবো। আমরা জানি যে H1 থেকে H6 পর্যন্ত আছে, বাট আমরা প্র্যাকটিস করবো কি H3 স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে আমি বাকিগুলো মুছে দিচ্ছি। তাহলে হেডারের ইউজ তো দেখলাম, তাই না? যে হেডার কিভাবে আমরা বানাতে পারি সেটাও জানলাম। এখন আসছে প্যারাগ্রাফ। আমি লাইক কোথাও থেকে কিছু কন্টেন্ট কপি করে নিয়ে আসি। এই টেক্সট আমরা কিন্তু টাইপও করতে পারি, আবার লিখেও নিয়ে কপি করে জাস্ট দেখাচ্ছি যে SEO কন্টেন্ট লেখার জন্য কি করতে হয়, পি দিয়ে প্যারাগ্রাফ হয়। আমি অনেকগুলো লেখা একবারে লিখবো না, ওটা SEO কন্টেন্ট হবে না। লম্বা ধরেন হাজার ওয়ার্ডের যদি কোনো লেখা হয়, অবশ্যই প্রয়োজন অনুযায়ী টপিকের ওপর বেস করে তাকে আমরা প্যারাগ্রাফ আকারে ভাগ করে ফেলবো। একটা স্পেসিফিক টপিকের কিন্তু সাব টপিক আছে। লাইক আমি যদি গরু রচনা লিখি, গরু রচনা কি আমি একবারে সবই এক প্যারাগ্রাফের মধ্যে লিখবো? আমরা কি ইন্ট্রোডাকশন করি, ডেসক্রিপশন করি, কনক্লুশন করি, বাট তার আগেও কিন্তু আরও অনেক কিছু বিষয় আছে। রচনা লেখার সময় বলা হয় যেভাবে লিখলে কিন্তু মার্কস পাওয়া যাবে না, ভাগ ভাগ করে লিখতে হবে। তো SEO কন্টেন্টও তাই।
আমাকে প্যারা প্যারা আকারে লিখতে হবে, প্রত্যেকটা প্যারার উপরে কি দিতে হবে, হেডার। প্যারার ভিতরে কি ইউজ করতে হবে, কিওয়ার্ড। হেডারগুলো কিওয়ার্ড হতে পারে, বোল্ড যে টেক্সটগুলো সেগুলো কিওয়ার্ড হতে পারে। কিন্তু বোঝাতে পেরেছি? যেন আমি কোনো একটা কন্টেন্ট লিখছি, কন্টেন্ট কপি এনে দিলাম, আউটপুট যদি আমরা দেখি এখানে একটা হেডার বসেছে, একটা প্যারাগ্রাফ এসেছে, সেটা বোঝা যাচ্ছে। আমি যদি আবার আরেকটা হেডার আরেকটা প্যারাগ্রাফ দেই, কারণ আমি আমার এসইও কন্টেন্ট লিখতে যাচ্ছি, সো যদি ওখান থেকে কপি করছি, বাট আমরা কিন্তু HTML এর কোড কীভাবে লিখতে হয় সেটা শিখছি। আবারও লিখছি কি HT, আমি বলছি অনলাইন ট্রেনিং। সো এবার যদি আবার প্যারাগ্রাফ দেই, অনলাইন ট্রেনিংয়ের উপরে টেক্সটটাকে আমি এই সাইড থেকে কপি করে নিয়ে আসছি যাতে আমার সময় কম লাগে, টাইপ করছি না। প্যারাটাকে বড় করার জন্য 2 বার পেস্ট করেছি, 2টা প্যারা হয়েছে, খেয়াল করেছেন? সো একটা হেডার দেন প্যারা, হেডার দেন প্যারা। সো আমরা কোনো একটা কন্টেন্ট এভাবে গুছিয়ে লেখার চেষ্টা করব। প্রথমে কি বসবে, তার হেডার, তারপরে বসবে তার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য কোন ট্যাগ, পি ট্যাগ, আর হেডারের জন্য ট্যাগ হচ্ছে H1 বা H2, H3, H4, H5, H6, বাট আমরা ইউজ করবো কি H3। আচ্ছা, এসইওর জন্য আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বোল্ড টেক্সট। লাইক কোনো একটা কথাকে আপনি জোর দিয়ে বলতে যাচ্ছেন, এই যে এটাও আমার আইটি ট্রেনিং কথাটা বলা হচ্ছে এখানে, তাই না? সো আমি যখন এসইও কন্টেন্ট লিখবো ওই চেষ্টাটাও করবো, যখন এটা যদি আমার কিওয়ার্ড হয় তাহলে কন্টেন্টের ভেতরে ওই লেখাটাকে আমরা বোল্ড করে দিই। ওইটা আমার হেডারের হিসেবে আছে, বাট ওইটাকে আবার আমরা কি করব, বোল্ডও করে দিব। সো এটা কিভাবে করছি, বোল্ড আমরা কিভাবে করছি একটু দেখে নেই। এই যে আইটি ট্রেনিং যে কথাটা আছে, এখানে আমরা লিখবো এভাবে STRONG, স্ট্রং। আইটি ট্রেনিং কথাটাকে কোন ট্যাগের মধ্যে রেখে দিব, স্ট্রং ট্যাগের মধ্যে রেখে দিব। সো দেখবেন যেন ওই লেখাটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে, লেখাটা বোল্ড হয়ে গেছে। তাহলে আমরা এখন পর্যন্ত 3টা জিনিস, অ্যাঙ্করিং আছে না, 6 নম্বর অ্যাঙ্করিং আছে, কিভাবে অ্যাঙ্করিং করতে হয় সেটাও আমরা শিখবো। বাট তার আগে আমরা দেখে নেই যে কি কি শিখলাম। আমরা হেডার কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, আমরা 3টা জিনিস প্র্যাকটিস করে ফেলি। পাশাপাশি একটু দেখেন ওরা নিজেরা করতে। কন্টেন্ট যখন আমরা লিখব, কন্টেন্টের মধ্যে তাহলে কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে হবে, হেডারকে প্রায়োরিটি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে কোনো একটা প্যারাগ্রাফ যদি থাকে প্যারা, এবং প্যারার ভেতরে যদি কোনো বোল্ড টেক্সট থাকে সেই বোল্ড টেক্সটগুলোকে। এখন প্যারার ভেতরে যদি কোনো লিঙ্ক থাকে সেগুলোকে অ্যাঙ্করিং বলা হয়ে থাকে। অ্যাঙ্কর 6 নম্বর আলাদা একটা পয়েন্ট, যে অ্যাঙ্কর থাকতে হবে কন্টেন্টের মধ্যে, তাই না? অন পেজ ফ্যাক্টরে আমাকে টেক্সট রিলেটেড অ্যাঙ্করিং করতে হবে, এবং টেক্সট রিলেটেড অ্যাঙ্করিং বলতে যেটা বোঝায় যে এই সাইটে বেশ কিছু অ্যাঙ্করিং আছে এবং সবই আছে মূলত কি মেনু লিঙ্কে, তাই না? এবং এগুলো সবই কি টেক্সট লিঙ্ক। বাট আমার কন্টেন্টের মধ্যে যদি এরকম কোনো লিঙ্ক আমরা দিতে চাই, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে এসইওর জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো কিছু দিয়ে সার্চ দিলে কোনটা আগে চলে আসে, উইকি আসে না? আর উইকিতে ম্যাক্সিমাম কন্টেন্ট কি, যদি আমার একটা লাইনে 20টা ওয়ার্ড থাকে তার মধ্যে 10টা ওয়ার্ডই কি লিঙ্ক করা, হাইপার লিঙ্ক করা। খেয়াল করেছেন? মূল কারণ কি, কারণ প্রত্যেকটা পেজই কোনো না কোনো পেজের সঙ্গেই কানেক্টেড, আর এটা সার্চ ইঞ্জিন খুব বেশি পছন্দ করে। কারণ একজনকে আমি কোনো বিষয়ে ইনফরমেশন দিতে যাচ্ছি, সেই ইনফরমেশন যদি আর একটু ভাস্টভাবে দেওয়া সম্ভব হয়, ওই পেজটা যদি আরও কিছু পেজের সাথে কানেক্টেড হয়, ইউজার উপকৃত হবে। তাদের কথা চিন্তা করেই ওই পেজগুলোকে বেশি বেশি প্রায়োরিটি দেওয়া। আমি শুধু ওই পেজটা তাকে সার্চ করে এনে দিলাম, তো ইউজার শুধু ওই পেজটা নিয়েই স্যাটিসফাইড নাও থাকতে পারে। রিলেটেড কোনো কিছু বিষয় বা কোনো টপিক ওই পেজের সাথে কানেক্টেড, সেগুলোকে আমরা লিঙ্ক করে দিলাম ভিন্ন পেজের সাথে। কোনো একটা ওয়ার্ড আসলো, সেটা সে বুঝতে পারছে না বা বোঝার জন্য তাকে ডিটেল পড়তে হবে, ওই লিঙ্কে ক্লিক করলে ওই পেজটাতে যাবে এবং ওই বিষয়টা সম্পর্কে সে ডিটেল জানতে পারবে। উইকিতে যেরকম থাকে, W3 স্কুলসে প্রচুর আছে। এই কারণে সার্চ যখন দেন সরাসরি কি চলে আসে, কোনো কিছু দিয়ে সার্চ দিলে উইকির লিঙ্কটা কিন্তু আপনি পাবেনই। তার মানে ওটা খুবই ভালোভাবে অপটিমাইজড
হয়ে গেছে আর কি, ইন্ডেক্সড হয়ে গেছে। সো আমরাও চেষ্টা করব আমাদের কন্টেন্টের মধ্যে এরকম কোনো কন্টেন্ট লিঙ্ক বা ওয়ার্ড যদি আসে বা ফ্রেজ আসে বা যার রিলেটেড সাইড আছে বা টপিক আছে, বা আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রজেক্টের ভেতরে বা আমাদের সাইটের ভেতরে এমন কোনো পেজ আছে যা এই লিঙ্কের সঙ্গে মিলে যাচ্ছে। মনে করেন আমার একটা পেজ আছে যার নাম হচ্ছে আইটি ট্রেনিং। তো আমি কি করব, আইটি ট্রেনিংয়ের এই সাইটের কথা যদি ধরি, যে আমার আইটি ট্রেনিংয়ের একটা পেজ আছে, এখানে একটা খেয়াল করেন আইটি ট্রেনিংয়ের একটা পেজ আছে, যা ক্লিক করলে নতুন একটা পেজ আসছে, আইটি ট্রেনিংয়ের পেজটা চলে আসে। আমি যে কাজটা করব, ওই টেক্সটটাকে, আইটি ট্রেনিংয়ের টেক্সটটাকে, যেহেতু আমার আলাদা একটা পেজ আছেই এই সাইটের মধ্যেই, সো অ্যাঙ্কর টেক্সট আকারে বসিয়ে দেব। হ্যাঁ, কোনো ব্যাপার না। স্ট্রং অ্যাঙ্করিং এটা হতে পারে ভিন্ন কোনো সাইটের পেজ, আবার হতে পারে কি ওই সাইটেরই অন্য কোনো আরেকটা পেজ। আমি বোঝাতে পেরেছি? এ করে এর মধ্যে রাখবো কি এস রেফ, হাইপারলিংক রেফারেন্স, তার মধ্যে ইউআরএলটা বসিয়ে দেবো। ইউআরএলটা কোথা যেন আসলো, এই যেখান থেকে আমি কপি করে নিব, যে সাইটের সঙ্গে লিঙ্ক করতে যাচ্ছি পুরো ইউআরএলটা কপি করে এনে পেস্ট করে দেব এইচটিটিপি সহ। ঠিক আছে, এইচটিটিপি সহ আমি বসিয়ে দিব। তারপরে এখান থেকে যেটা করতে হবে, এই অ্যাঙ্করের মধ্যে আমাকে যে কাজটা করে দিতে হবে সেটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখতে হবে। তাহলে আমার কন্টেন্টটা যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো, দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে না, ক্লিকেবল হয়ে গেছে। এবং এখানে যদি ক্লিক করি, নতুন একটা ট্যাবে তালা ট্রেনিংয়ের ওই সাইটের লিঙ্কটা খুলে গেছে। সেটা বোঝা যাচ্ছে? সো আমি মোর অ্যান্ড মোর যদি অ্যাঙ্করিং করি আমার কন্টেন্টের ভেতরে, এবং এটা যদি ইনবাউন্ড হয়, তাহলে কি হবে, অনেক বেশি ট্রাফিক জেনারেট করে যাবে কে, সার্চ ইঞ্জিন। আর ট্রাফিক ক্যালকুলেশনটা আমি কিন্তু বলেছি বারবার। আর এই জন্যই অ্যাঙ্কর টেক্সটটা অত্যন্ত ইম্পর্টেন্ট অন পেজ ফ্যাক্টরের জন্য। আমরা তো মেনু লিঙ্কের লিঙ্কগুলো টেক্সট রিলেটেড করবোই, কন্টেন্টের ভেতরের যেগুলো আসবে সেখানেও আমরা প্রয়োজন অনুযায়ী লিঙ্কগুলো দিয়ে দিব। আমি বোঝাতে পেরেছি? সো কীভাবে অ্যাঙ্করিং করলাম সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। সো অ্যাঙ্করিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কীভাবে অ্যাঙ্করিং হয়েছে সেটা দেখেন এবং এটা নিয়ে একবার একটা অ্যাঙ্করিং করে ফেলেন। আপনারা যদি কোনো একটা লিঙ্কের সাথে কানেক্ট করতে চান তাহলে ইউআরএলটা কপি করে এনে দিয়ে দেন, আর টার্গেট ব্ল্যাঙ্ক করে এটা একটু প্র্যাকটিস করে ফেলেন, নিজেরা যেন করতে পারেন, লিখে ফেলেন তিনজনই।
হয়েছে হাইপারলিঙ্ক হাবিব একটু দেখেন এর হচ্ছে কিনা আপনার হয়েছে শিশির এর ফিক্সিং করতে হবে। আচ্ছা